যে সুর আমি করতে পারি ঠিক কথা, তাই বলে ছবি। কিন্তু তখন মানে মিস্টার অরোরা স্যার, আমি স্যার বলি, ওনার সাথে আজও আমার যোগাযোগ আছে। আমি ভীষণ কৃতজ্ঞ ওনার কাছে। উনি আমাকে বলেছিলেন না না তুমি কাজটা করো। আমার প্রথম ছবি ফেরা। নমস্কার, আবার আমি পাপিয়া। আজ আপনাদের সাথে একজন দারুণ গুণী মানুষের পরিচয় করাবো। আসুন আমরা সঞ্চয়িতাদের সাথে পরিচয় করি। নমস্কার। আপনি মিউজিক কম্পোজ করেন, হ্যাঁ, আবার গানও করেন, হ্যাঁ, আবার মানে মুম্বাইতে আপনি কাজ করেছেন অনেকের সাথে। মুম্বাইতে, হ্যাঁ মুম্বাইতে তো কাজ করেছি, অনেক শিল্পীর সাথে করেছি। হ্যাঁ, আর এমনি একটা মানে সম্প্রতি একটা মানে হিন্দি ছবিও করলাম। আর তাছাড়া আমি বাংলাদেশের ছবিও করেছি, আসামের ছবিও করেছি। মানে বিভিন্ন ভাষার মানুষের সাথে একটা মেলামেশা, মানে মানসিক মেল বন্ধন তৈরি হয়েছে নিশ্চয়ই আপনার। যার জন্য আপনি মানে সহজেই সকলের সাথে মিশতে পারেন, মানে এত মিশুকে কিংবা এরকম ভাবে মিশতে পারেন আন্তরিক ভাবে। হ্যাঁ, আন্তরিকতাটা না মানে মানুষের, আমার মনে হয় যে সবার আগে আন্তরিকতাটা থাকা দরকার, সবচেয়ে বেশি দরকার। আমি কি করছি না করছি সেটা পরে ম্যাটার করে। আগে আমি কিভাবে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছি এবং মানুষকে কতটা আমি গ্রহণ করছি, আমাকে মানুষ কতটা গ্রহণ করতে পারছে, সেটা খুব ম্যাটার করে আমি মনে করি। একদমই তাই। আর মানে আপনার একটু এক্সপিরিয়েন্স জানতে চাইছি ফার্স্টলি, তারপর আমি আসবো ছোটবেলায়। যে আপনার এই যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, বিভিন্ন মানুষের সাথে তাদের মানে গান নিয়ে বা মিউজিক নিয়ে বা সুর নিয়ে আপনার কাজ, সেই কাজগুলো আপনি মানে এতগুলো ভাষাভাষীর মানুষের সাথে কিভাবে আর কি করেছেন? হ্যাঁ, এটা যখন প্রথম কাজ শুরু করেছি, মানে আমি কাজ শুরু করবো, আমি অ্যাকচুয়ালি একদমই হাউসওয়াইফ ছিলাম। অনেক ছোট বয়সে বিয়ে থা করে বেশ সুন্দর গুছিয়ে সংসার করা একটা মেয়ে। তখন কিন্তু ভাবিনি, তখন একটা স্বপ্ন ছিল আমি স্টেজ করব, গান গাইবো। তো তখন কখনো ভাবিনি যে আমার পরবর্তী জীবনে আমার এরকম একটা প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে থাকবো। তো যখন আমি প্রথম কাজ করলাম মিস্টার মুকেশ অরোরা, আমাদের আমার প্রথম প্রডিউসার, যিনি আমাকে প্রথম সুযোগ দিলেন, ফিল্মে আমাকে কাজ করার সুযোগ দিলেন, তখন আমি একটু নাই করেছিলাম। মানে আমার তখন মনে আমি বলেছিলাম না না আমি এসব পারবো না। তার আগে আমি সুর করাটা না, মানে অনেক ছোটবেলা থেকে একটা মানে সুরটা আমি করতে পারতাম ক্লাস 7-8। হ্যাঁ, তো তখন আমি একটুখানি ভয় পেয়েছিলাম যে সুর আমি করতে পারি ঠিক কথা, তাই বলে ছবি। কিন্তু তখন মানে মিস্টার অরোরা স্যার, আমি স্যার বলি, ওনার সাথে আজও আমার যোগাযোগ আছে। আমি ভীষণ কৃতজ্ঞ ওনার কাছে। উনি আমাকে বলেছিলেন না না তুমি কাজটা করো। তো আমার প্রথম ছবি ফেরা। ফেরার পর আমার জার্নি শুরু হলো, ছবিতে কাজ করার জার্নি। তো সেটা চলছে, এখনো চলছে, আশীর্বাদ ঈশ্বরের। এবার তারপর থেকে আর আপনার কোনো মানে অসুবিধা হয়নি যেটা আর কি? না, অসুবিধা দেখো, আমাদের কাজকর্মের তো প্রত্যেকদিন একটা করে কি বলবো ইন্টারভিউ মিন্স চাকরির ইন্টারভিউর মতন। প্রতিদিন একটা করে কাজ শেষ হয়েছে, আবার একটা কাজ পেতে হবে, তার জন্য দৌড়দৌড়ি, তার জন্য প্রেজেন্টেশন, তার জন্য লোকের কাছে নিজের নিয়ে প্রেজেন্ট করা। তো এইসব তো আছেই, এইসব করতে করতে কাজ। তবে প্রত্যেকটা একটা অভিজ্ঞতা। যখন আমি
প্রথম বম্বেতে কাজ করতে গেলাম, সেটাও একটা দারুণ ভয়ের ব্যাপার ছিল যে আমি বাবা বম্বেতে কাজ করতে যাব, আমি বম্বের এই আর্টিস্টরা যাদের মানে যাদের গান আমি শুনেছি, যাদের ফ্যান আমি, তাদের সঙ্গে কাজ করব, সেটা একটা তখন একটা নতুন অভিজ্ঞতা। প্রথমবারটা একটা দুরু ওরকম হয়েছে লেগেছিল। দেন তারপর থেকে বম্বেতে আমি বহুবার গেছি, প্রায় 8-9 বার 10 বার আমি বম্বেতে গেছি, অনেক ঈশ্বরের কৃপায় অনেকবার গেছি কাজ করতে। তো প্রথমবারটা একটু দূর লাগলো, তারপরে এখন তো ঠিক আছে, এখন তারাও আমাকে চেনে। যেমন শানের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, এরকম জাভেদ আলী আমাকে অবশ্য দিদি ডাকে, তার সঙ্গে আমার মানে প্রত্যেকের সাথে আমার হয়তো ঈশ্বরের আশীর্বাদ, আমার সাথে সবারই খুব ভালো সম্পর্ক। এবার আমি একটু আসি মানে আপনার ছোটবেলা থেকে, আপনার ছোটবেলাটা বললেন নৈহাটিতে, তো একদম ঘরোয়া পরিবেশে, একদম মানে নিজেদের পরিবেশ, মানে যেরকম আমরা জেনারেলি পরিবেশ পাই, মানে প্রত্যেকেই তো কলকাতায় করে বালিগঞ্জে, না 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 একদম না। তো সেইখানকার সময়কার গল্প বলুন, যে আপনার বাবা মা। আসলে আমরা ভীষণই মধ্যবিত্ত পরিবার। আমার বাবা উনি মানে ধর্মগুরু, প্রচুর শিষ্য আছে বাবার। না, আমার বাবার নাম মানে শ্রী শ্রী ঠাকুর কালীকৃষ্ণ। উনি ওনার প্রচুর শিষ্য আছে। আমার মামা দাদু মানে বাবার মামা হচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। উনি তো আমাদের পরিবারের মধ্যে মানে ভীষণই আমরা ভীষণ ছোট থেকে খুব একদম যেমন মধ্যবিত্ত পরিবারে বড় হয়, একসাথে বড় হওয়া, যে মানে জেঠুর ছেলে মেয়েরা, তারা আমরা সমস্ত একসাথেই থাকতাম। আমাদের বাড়িতে দুর্গাপুজো, কালী পুজো সব হয়, তো সেই মজা করা, একসাথে হই হই করা, ভীষণ আনন্দ করে ছোটবেলাটা কেটেছে। একান্নবর্তী পরিবারের মানে আমাদের পরিবারটা বলতে গেলে একান্নবর্তী পরিবার ছিল। কোনখানে? সেখানে হচ্ছে সমস্ত দাদা দিদিরা আমাদের কাছে থাকতো। মানে আমার মা আমাদের যত না টেক কেয়ার করতো, তত তিনি আর কি বেশি, আমার জ্যাঠতো দাদা দিদি তাদের অনেক বেশি টেক কেয়ার করতেন, এবং তারাও খুব ভালোবাসে আমার মাকে। তো ন্যাচারালি সবাই আমাদের বাড়িতেই থাকতো। আমি মানে ছোটবেলায় আমার বাবার কাছে আমার শিক্ষা, গানের গুরু আমার বাবাই। মানে আমি এত ছোট বয়সে সারেগামা শিখেছি, যে বয়সে আমি অক্ষর চিনতেই শিখিনি। তো আমার বেশ মনে আছে, আমার বাবা কাগজে করে না বিভিন্ন ছবি আঁকতেন, একে ওই রিডের উপরে দিয়ে রাখতেন, এবং আমি কিভাবে চিনতাম যে ওই পাখিটা মানে সা, ফল মানে আপেলটা মানে রে, ওইভাবেই বাবা আমাকে শেখাতেন। মানে যেহেতু অক্ষর জ্ঞান তখনো হয়নি, তো এরকম করতে করতে কখন সারেগামা শিখেছি বাবার কাছে। বাবা, আমার মনে আছে ছোটবেলায় আমি যখন সারেগাম গুলো করতাম, তখনও বাবা তবলা নিয়ে বসতেন, মানে তাল দেন, আমার বাবা বলতেন তালটা আগে শিখতে হবে। তো এই যে ভাবে মানে তৈরি হয়েছি। আমার বাবাও একজন সুরকার, গীতিকার ছিলেন, উনি আধ্যাত্ম গান বা গানের ওনার গান উনি নিজেও গেয়েছেন, ইন্দ্রকোটাতে তখন রেকর্ড হয়েছে, ভিভাল সারা ওনার গানের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। এবং আমার খুব ভাগ্য যে আমি ভিভাল সারার মানে কোলে বসে আমি ওনার পিয়ানোটা শুনেছিলাম, মানে এরকম একটা ঘরানা। আর তারপরে বাবার গান সুবীর সেন গেয়েছেন, রাঘবদা গেয়েছেন, সিদ্ধাদি গেয়েছেন। তো আমাদের এই গান বাজনার ব্যাপারটা বাবার থেকে এটা ছিল। হ্যাঁ, তারপরে পড়াশুনো আমি নৈহাটিতে স্কুলিং, নৈহাটির কলেজ আরবিসির স্টুডেন্ট আমি। নৈহাটিতেই আমার মানে আমাদের কি বলবো, পড়াশুনো, বেড়ে ওঠা, প্রেম, বিয়ে সব নৈহাটি। মানে নৈহাটির প্রেমটা আমার কতটা, যে আমি নৈহাটির থেকে বেরোইনি আর কি। আমার বিয়েও আমার নৈহাটিতে। মানে রোমান্টিকতা শেখার
জায়গাটাও ছিল ওই নৈহাটি। নৈহাটি, হ্যাঁ একদম। আর রোমান্টিক মানে হ্যাঁ ওই ছোট্ট বয়সের এই একটা, যে রোমান্টিক শুধু একটা ছেলের সাথে একটা না 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 না, একদমই না। গাছপালার প্রেম, মানে ওটা গাছপালাকে হ্যাঁ ভালোবাসা, এই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেই রাস্তাটা, ওইটা মানে এক এক সময় মনে একদম হয় না যে এটা শুধু আমার, আমি একদম একদম হ্যাঁ, তো এগুলোই তো রোমান্টিক। একদম। এখন যেমন হাত দিতে হবে গায়ে, মানে ধরতে হবে, এগুলো রোমান্টিক নয় তো, এগুলো একদম খোলামেলা। একদম এগুলো একটা একটা মুহূর্ত, একটা মোহ আমার মনে হয়। অ্যাকচুয়ালি ভালোবাসাটা তো অন্য জিনিস। ভেতরে হ্যাঁ, আর গাছপালাকে ভালোবাসতে বাবা শিখিয়েছিলেন। স্কুল থেকে আসলে বাবা একটা বালতিতে জল আর মানে আমাকে জিজ্ঞেস করতেন গা ফা ফ্রেশ হয়েছিস, ধুয়েছিস, খাওয়া দাওয়া হয়ে গেছে? তারপরে বাবা একটা কাপড়ের টুকরো বা গামছা এরকম দিয়ে জলের মধ্যে দিয়ে বলতো পাতাগুলো সব মুছে দে। গাছে জল আমি দিয়ে দিয়েছি, তুই পাতাগুলো যতটা পারবি হাত দিয়ে মোছ, ওদেরও গরম হয়, ওরাও কিন্তু কষ্ট পাচ্ছে, মুছে দে, আশীর্বাদ পাবি। এই যে মানে বলানো শেখানো, তার ফলে কি হয়েছে, কখনোই কিন্তু আমি একটা গাছের পাতাও আমি ছিঁড়তে পারিনি, কারণ জানি মনে হতো ওরও কষ্ট হবে। একদম বাবার শেখানো। পাখি আমার জানো, আমার দেখা যে পাখি কিন্তু আমার বাবা পাখি কিনে তখন না, মানে তখন কিন্তু আমাদের নৈহাটিতে রাস্তা দিয়ে পাখি বিক্রি করতো, যেগুলো এখন কিন্তু দেয়নি। তো তখন আর বাবাকে দেখতাম, বাবা প্রচুর পাখি কিনতেন। পাখিটা কেনার পরে বাবা ওই দিনকে খেতে দিতেন, রাখতেন, পরদিন সকালবেলা বাবা ছেড়ে দিতেন। এবং বাবা আমাদের বলতো যে খুলে দে, ওদের ছেড়ে দেওয়া হতো। তো এই যে অদ্ভুত করে শেখা বাবার কাছ থেকে, ভালোবাসতে শেখা, এই যে স্বাধীনতাটা শেখা, নট স্বেচ্ছাচারিতা, এবং প্রকৃতির প্রতি প্রেমটা। হ্যাঁ, যে পাখিকে খাঁচায় রাখতে নেই, পাখি উড়ে বেড়াবে, পাখি এটাই স্বাভাবিক, এটার মধ্যেই সৌন্দর্য। এগুলো সত্যি কথা ছোট থেকে বোধহয় নৈহাটিতে বড় হয়েছিলাম বলেই, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বড় হয়েছিলাম, গাছপালার মধ্যে বড় হয়ে, ভালোবাসাটা ওখান থেকেই। তো সেখান থেকেই আমার সবকিছু বলতে পারো হ্যাঁ গড়ে ওঠা, মানসিক ভাবে গড়ে ওঠা, মানে মনটাও গড়ে ওঠে। তো হ্যাঁ, আসলে শরীরের নিয়মে বাড়ি একদম, কিন্তু মনটা তো গড়তে হয়। একদম, মন গড়াটা না ভীষণ মানে কঠিন ব্যাপার। এবং সেখানে কিন্তু বাবা মার একটু থাকতেই হয়, একটু অনেকটাই বাবা মার দায় থাকে, প্রভাব থাকে। তারপরে বিয়ের পরে মানে ওখানেই বিয়ে হয়েছে? হ্যাঁ, নৈহাটিতে আমার বিয়ে। আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি আমার ওখানে, আমার পাড়াতেই অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি জাস্ট একটা গলি, মানে রোডের ওপরে শ্বশুর বাড়ি, গলির ভেতরে আমার বাপের বাড়ি। তো ওখান থেকেই প্রেম হলো, বিয়ে হলো, সংসার হলো, সন্তান হলো। সন্তান বড় হলো 12-এ, মানে যখন পাস করলো তখন আমরা কলকাতায় শিফট করলাম। কলকাতায় এখানে তো প্রথমে না, আমরা রানীকুঠিতে ছিলাম, রানীকুঠি রিজেন্ট পার্কে ছিলাম। তো ওখানে প্রায় 3-4 বছর মতো ছিলাম আমরা, তারও বোধহয় বেশি। তো আমি হ্যাঁ, এখানে এসছি বোধহয় 19 সালে বা 20 সালে এসছি এখানে, কোভিডের সময়টা আমি এখানে। তো রানীকুঠিতেই ছিলাম ওখানে, তারপরে এদিকে চলে আসলাম, একটু ফাঁকায় থাকবো বলেই চলে আসা। তো এই আর কি, তখন রানীকুঠিতে আমি যখন আসলাম তখনও আমার বাবা বেঁচে ছিলেন। তারপরে ওখানে থাকতে থাকতে আমার বাবা চলে গেলেন। আর কলকাতায় আসার আগে আমার শ্বশুর মশাই কলকাতা এসছি, তার আগে উনি চলে গেছিলেন। তো শাশুড়ি মা আছেন, উনি নৈহাটিতেও থাকেন, আমার এখানে এসেও থাকেন। তো এইভাবে চলছে। তারপর আপনি মানে ওখান থেকে এখানে এসে এই যে মানিয়ে নেওয়া, সেটা কতদিন লেগেছে?
মানে মনটাকে স্থির করা? না, ব্যাপারটা হচ্ছে যে কলকাতার সাথে কিন্তু আমার যোগাযোগটা ছোট থেকেই ছিল। গান গান শিখতে আসতাম সেটা ছিল, প্লাস আমার বাবার অনেক শিষ্যরা ছিলেন কলকাতায়, তাদের বাড়িতে আসা যাওয়াটা আমার ছিলই। বাবা যখনই কোনো শিষ্য বাড়িতে আসতেন আমি আসতামই, সাথে না আসলেও দুদিন পরে আসতাম। মানে এটা একটা ছিল রীতি যে বাবা যেখানেই যাবে তারপরেই আমার একটা যাওয়ার ব্যাপার থাকতো। বাবা বলতো যে বেশি দিন তোকে না দেখে থাকতে পারি না, তো সেই জন্য কলকাতায় আসাটা আমার ছিল। তখন তো কলকাতায় আসা ছিল, ফেরাও ছিল, কিন্তু কাজে সে ফেরাটা ছিল ফিরবো। এবার যখন আসলেন কলকাতায়, যখন আসলেন তখন তো আর ফেরার ব্যাপারটা ছিল না, এখানেই থাকতে হবে আমাকে। এই যে ব্যাপারটা মানিয়ে নিতে একটা মানসিক টানা পড়েন, এইটা কেমন? সেখানে তুমিও মেয়ে জানো যে মেয়েরা ওই যে বলে না যে পাত্রে দেবে সেখানে। তো যেহেতু আসার সময় খুবই মন খারাপ ছিল, নৈহাটি ছেড়ে আসলে আমার ইচ্ছা ছিলই না একদম। সেটা খানিকটা ছেলে স্বামী তাদের চাপে পড়ে তাদের জন্যই আসতে হয়েছে। আর আসার পরে প্রথম আমার এই ফ্ল্যাট কালচারটা খুব আমাকে নাড়া দিত। হ্যাঁ, যে ফ্ল্যাটের এই ছোট খুপড়ি খুপড়ি ঘর যেখানে দরজাটা দিয়ে দিলে আকাশ দেখা যায় না, এইগুলো আমাকে খুব হন্ট করতো। তারপরে আস্তে আস্তে মানিয়ে তো চলতেই হয়েছে, যে না কিছু করার নেই। কিন্তু খারাপ লাগাটা ছিল, বেশ কিছু কালই ছিল, বেশ কিছু বছর খারাপ লাগাটা এখনো আছে। এখনো না নৈহাটিতে যখন আমার গাড়িটা হাইওয়ে দিয়ে গিয়ে যেই নৈহাটির দিকে ঢোকে, তখন আমার যেন মনে হয় নৈহাটিতে আবার এইটা আমার, আবার সেই ছোটবেলায় প্রথমে যেটা তুমি বলছিলাম যে এই আমার একটা যে হ্যাঁ ওই রাস্তায় নামলে মনে হয় এখানে এটা আমার, এটা তো আমি কত হ্যাঁ এখানে সবাই আমাকে মানে দিদি হিসেবে চেনে, কেউ বোন বলে, কেউ কাউর আমি মানে সন্তানের মতন। কিন্তু এখানে একটা ব্যাপার যারা আমাকে সবাই চিনবে। আর তার চেয়ে বড় কথা মানে একদম পাশের বাড়ির মানে পাশাপাশি বাড়ির এত সুন্দর একটা মিষ্টি সম্পর্ক, সেটা নিশ্চয়ই ভীষণ রোমান্টিক ছিল। হ্যাঁ, সেটা একটা বয়সের ব্যাপার। সেটার কেমিস্ট্রিটা কেমন ছিল? সেটাও মানে আমি ভীষণ একটা কি বলবো, আমার মা ভীষণ কড়া ছিলেন। মানে আমার এরকম ছিল, ওই যুগটাও মানে সেরকমই ছিল যে উঠোনে বেরোনোরটাও মার কাছে পারমিশন নিতে হবে, ছাদে উঠলেও মা সময় বেঁধে দিত যে এরপরে আর যাবে, এই যাচ্ছিস 20 মিনিটের মধ্যে নামবি, এরকম একটা ব্যাপার ছিল। তো আমিও ভীষণ আমারও না মানে একটু ছিলাম না কুচু টাইপের ছিলাম, মানে ছেলেরা তাকাচ্ছে বলছে টলছে, ওগুলো ঠিক আমার পছন্দ হতো না, ঠিক অপছন্দ না। আমি ভাবতাম যে না মানে ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না ইনফ্যাক্ট। কিন্তু হঠাৎ স্কুল থেকে ফেরার সময় একদিন একটা ছেলেকে দেখলাম, দেখে মানে হঠাৎ চোখ পড়লো, মানে আমি কোনোদিনই কোনো ছেলের দিকে তাকাই না, কিন্তু হঠাৎ সেদিন চোখটা পড়লো যে এ তো আমাদের পাড়ার ঠিক না, দেখিনি আগে, কে এটা একটা মনে আসলো, কে এই কে ভাবাটার পরে একটা কেমন যেন অনুসন্ধানের মতন হলো যে কে রে ছেলেটাকে দেখলাম, কে, কিন্তু কাউকে বলার উপায় নেই। তারপরে একদিন আমাদের বাড়িতে দুর্গাপুজো, ঠাকুর যখন ঢুকছে, তখন আমার দাদার বন্ধুরা সবাই মিলে ঠাকুর আনতে গেছে, ঠাকুর তুলছে, তখন ওই ছেলেটিকে আবার আমি দেখলাম ঠাকুর তুলছে আমার দাদাদের সাথে। তখন বুঝলাম যে এই তার মানে দাদা চেনে। আর আমার মা তখন দেখে বললো যে আমার মাও দেখেছে। তো ওরা সবাই চলে যাওয়ার পর আমার দাদাকে, মানে জ্যাঠতো দাদা আমার বড়দা, তাকে মা জিজ্ঞেস করেছিল যে এই ছেলেটা কে রে, ওকে তো আগে দেখিনি। তো বললো ও তো যে জোয়ারদার বাড়ির ছেলে, ওরা এখানে থাকতো না, থাকতো মাঝদিয়াতে, ওরা এখন এসছে। তো আমি শুনলাম যে ও আচ্ছা, এই জন্যই আমি মানে মনে হলো যে এখানকার নয়। সেই প্রথম দেখা
এবং কেমন যেন একটা মনকে যেন একটা কেমন নাড়া দিয়েছিল। তো সেই নাড়া দেওয়াটার থেকেই যেন একটা কেমন স্কুলে যখন যেতাম চোখ কিন্তু একটা মানে খুঁজতো, যে ভাবতো দেখতে পাই কিনা একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে এরম করে কিছুদিন যাওয়ার পর আমি মানে খুব বেশি দিন সময় নিয়েছি তা নয়, মানে আমার ওই দুর্গাপুজোর সময় দেখা, তার কদিন আগে দেখা, তারপর দুর্গাপুজোর সেকেন্ড দেখলাম। তো দুর্গাপুজো কেটে কেটে যাওয়ার পরেই নভেম্বর মাসে নাগাদ হবে, ওই তখন আমি নিজেই প্রপোজ করলাম আর কি। মানে আমাকে প্রপোজ করার টাইম দিলাম না, আমি নিজেই, আমার দাদা ছোটদা ছিল, ছোটদার আমি বছর দেড়েকের ছোট বড়, তো ছোটদা সাথে ওর খুব ভালো বন্ধুত্ব ছিল। আমি ছোটদাকে বললাম যে ছোটদা আমার না ভালো লাগে ওকে। তা ছোটদা বললো ঠিক আছে তুই কি, আমি জেনে জানবো খুনে যে ওর 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 সম্বন্ধে কি। না না ওইভাবে জিজ্ঞেস করো না। তবে ছোটদাকে বললাম ছোটদা আমি একটা চিঠি দিই, তুমি বরঞ্চ সেটা দাও। তো ছোটদা বললো যে চিঠি দিবি, যদি না করে দেয় একটা প্রেস্টিজ, আমার বোনকে না করে দেবে এরকম একটা ব্যাপার, যে আমার বোনকে না করবে এটা আমার তো সহ্য হবে না। তো ছোটদা বললো চিঠি ফিঠি দিস না, দাঁড়া আমি জেনে নি। তারপরে আমার ছোটদা ওকে জিজ্ঞেস করেছিল যে আমার বোনকে দেখেছো? তো বলছে যে আমার কাকার মেয়েকে। বলছে হ্যাঁ, কেমন লাগে তোমার? ভালোই লাগে। বলে ওরও তোমাকে খুব ভালো লাগে। তো ছোটদাই ওই ঘটকালিটা করেছিল। দেন তারপরে প্রেমটা হয়ে গেল। প্রেমটা হওয়ার পরে যখন জানাজানি হলো, বাড়িতে প্রচন্ড মার খেয়েছি, মানে বাপরে বাপ, প্রচুর মানে এইসব সহ্য করে টরে তারপরে আলটিমেটলি বিয়েটা হয়েছে। এখন সব ঠিক, মানে তারপরে সব ঠিক হয়ে গেছে? না, প্রথম মানে পছন্দটা তো প্রথম মাই ছিল। মা আমার সামনে একদিন বলেছিল যে কি সুন্দর ছেলেটা, এরকম একটা জামাই বাড়িতে হলে খুব ভালো হয়। তা আমি, ওটা আমাকে ইয়ে করেছিল যে তাহলে মা তো পছন্দ। তারপরে যখন এরকম হলো, তারপরে তো যখন ধরা পড়লাম তখন কিন্তু মানে মাও পাল্টি খেয়ে গেলেন? না পাল্টি খাইনি। কি হলো যেন, মানে আমার বাবা মা রাজি হলেন, দুই পরিবারের মধ্যে কথা হলো, সবকিছু হয়ে যাওয়ার পরে ওনাদের একটা শর্ত ছিল, মানে আমার বাবা মার দিক থেকে, যে ও তখন স্টুডেন্ট পড়ছে বিকম, আমি তখন জাস্ট মানে মাধ্যমিকও দিইনি, 9-10 পড়ি। তো তখন আমার বাবা মার একটাই ব্যাপার ছিল যে আচ্ছা ঠিক আছে তোদের বিয়ে দেবো, কিন্তু কেউ কারোর সাথে দেখা করবি না, কথা বলবি না, পড়াশোনাটা কর, দুজনে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে। এবার তুমি বলো, সেটা যদি আজকে বলতো এই সময় আমার এই বয়সে এসে, তাহলে ঠিক ছিল। হ্যাঁ, তখন আমি ক্লাস 8-এ পড়ি, 9-এ পড়ি, সে একটা ছেলের সঙ্গে প্রেম রয়েছে, দেখা করবে না, কথা বলবে না, এরকম একটা হওয়া মুশকিল না? তো মাঝে মাঝে ধরা পড়তাম, অ্যাকচুয়ালি খুব মার খেতাম, মার কাছে খুবই মার খেতাম, বকুনি খেতাম, বাবার কাছে বকুনি খেতাম, মার কাছে তো মারধর খেতাম। কিন্তু মা ওকে খুব ভালোবাসতো, মানে আমাকে দরজা দিয়ে আটকে রাখতো, কিন্তু বাড়িতে মাংস রান্না হলে ওকে কিন্তু ডেকে এনে মা খাওয়াতো, আমাকে বেরোতে দেবে না, আমাকে আটকে দিত। ওই দেখা দেখিটা হতো। হ্যাঁ, মানে এটা একটা টর্চার কিনা বলো। মা কিন্তু মানে যা হতো বাড়িতে, না পার্থকে খাওয়াতে হবে, কিন্তু এই তুই বেরোবি না, তুই আসবি না, এরকম ছিল ব্যাপারটা। অদ্ভুত একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে বিয়েটা খুব বড় করে আমার বাবা দিয়েছিলেন। বিয়ে করে সংসার শুরু করলাম, কিছুই বুঝতাম না, ভীষণই, মানে 18 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেছে। তো ন্যাচারালি 18-19 বছরের একটা মেয়ে কি বুঝবে, কিছুই সত্যি সংসারটা ঠিক আসলে যে কি সেটা তখন বুঝতাম না। তখন সহজ সরল ভাবে, আমার বাড়িতে যেহেতু আমি ভীষণ সহজ সরল ভাবে বড় হয়েছি,
আমার একটু অসুবিধাই হয়েছিল শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমে। কারণ আমাদের বাড়ির চলাফেরা, আমাদের বাড়ির সবকিছুর সাথে আলাদা থাকে, ওদের সাথে আমার মানিয়ে চলতে একটু প্রথমে আমার একটু অচেনা লাগতো পরিবেশ বা পরিস্থিতি। কিন্তু আমার বাবা মা আমাকে, মানে আমার খুব মনে আছে আমার বিয়ের পরের দিনকে আমার বাবা মা বলেছিলেন যে তুমি পছন্দ করেছো, তোমার পছন্দকে আমরা গুরুত্ব দিয়েছি, তোমাকে বিয়ে থা দিয়ে দিলাম, শ্বশুরবাড়ি গিয়ে মানিয়ে চলতেই হবে, সবকিছু মানিয়ে থাকবে, এখানে আসবে, আনন্দ করবে, হইচই করবে, চলে যাবে, ঝগড়াঝাটি করে এখানে আসলে তোমার কিছু কিন্তু শুনবো না আমরা। এই যে বলে দিয়েছিল, তো আমি একটা জিনিস জানতাম যে আমাকে মানিয়ে চলতেই হবে, এবং সব মেয়েকেই মানিয়ে কিছুটা চলতে হয়, তো সেইভাবেই মানিয়ে চলেছি। হয়তো কখনো বুঝতে পারিনি যে কোনটা করলে আমার শাশুড়ি মা খুশি হবেন, আবার অনেক সময় হয়তো আমার শাশুড়ি মার খারাপ লেগেছে এরকম কাজ আমিও করে ফেলেছি, আবার কখনো হয়তো আমার খারাপ লাগছে এরকম কিছু হয়তো পরিবেশ থেকে এসছে। এরকম করতে করতে বন্ডিংটা তো আসলে বন্ডিংটা আমাদের খুবই ভালো। আমার শাশুড়ি মার সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো। আমার ছোট ননদ আর আমি মানে একই বয়সী প্রায়, আমরা একসাথেই পড়াশোনা করেছি, তো ওর সাথেও আমার বন্ধুত্বের সম্পর্ক, মানে আমাকে নাম ধরেই ডাকে, বৌদি ডাকে না কোনোদিনই। আমার ভাগ্নির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো সম্পর্কগুলো সবার সাথেই খুব ভালো। এইভাবে চলে আসলেন, তারপরে মানে বিয়ে হলো, তারপরে এই সব নিয়েই তারপরে এই মিউজিক গুলো শুরু হলো। প্রথমে তো আমার হাজবেন্ডের কাজ শুরু, মানে যখন আমার বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে আমি মানে লক্ষ টাকা, এখন লক্ষ টাকার ভ্যালু নেই, কিন্তু আজ থেকে 35 বছর অনেক আগে লক্ষ টাকা মানে বিরাট ব্যাপার ছিল। তখন বলেছিল লাখ টাকাও যদি কেউ আমাকে দেয় তবুও কিন্তু আমি চাকরি করব না, আমি কিন্তু ফিল্মই করব, ফিল্ম বানাবো। তো আমার শ্বশুর বাড়ির মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের খুবই একটু আপত্তির জায়গা ছিল, কারণটাও দোষের নয়, কারণ একটা মফস্বলের ছেলে, সে একটা ফিল্ম মেকার হওয়ার স্বপ্ন দেখছে, তো ওনারা একটু ভয় পেয়েছিলেন। ঠিক, তো আমাকে একটু মানে আমার শাশুড়িমা বলেছিলেন তুমি এগুলো মেনে নিও না, এগুলো ঠিক না, ওকে কেন কাজ দেবে লোকে, ওকে কে চেনে, ওর দাদা কাকা মামা কেউ আছে কি, এরকম। তো আমি অবশ্য মানে বলেছিলাম যে আমাকে বিয়ে করেছে বলে তো ওর স্বপ্নগুলো সব আমি কিনে নিতে পারি না। মাকে বলেছিলাম, শাশুড়ি মাকে বলেছিলাম দেখো মা বললো দেখো ছেলের অল্প বয়স, কিছু যদি একটা ভুল ভ্রান্তি হয়ে যায়। আমি বলেছিলাম দেখো মা, ভুল ভ্রান্তি এটা সব কাজেই হয়, কিন্তু ওর যে স্বপ্ন সেটা তো আমার নিজের আমার মনে হয়েছিল যে আমি ওকে যেহেতু খুব ভালোবাসি আর আমি এসছি বলে অসময় ওকে ওর স্বপ্নগুলোকে নিয়ে এগোবে না, সেটা ঠিক না। তো সেই ভেবে আমি ওকে বলেছিলাম যে তুমি দৌড়ো, তুমি প্রসিড করো, আমি তোমার সঙ্গে আছি। তো সেই ও দৌড়ানো শুরু করলো, তখন আমাদের একটা খুবই স্ট্রাগল পিরিয়ড গেছে। আমার হাজবেন্ড ভীষণ স্ট্রাগল করেছে, হ্যাঁ, মানে ভাবা যায় না। প্রেমের জন্য অ্যাকচুয়ালি কষ্টটা করা যায়। তো ওর তো ফিল্মটা একটা প্রেম, ক্যামেরা ওর প্রেম, তো প্রেমের জন্য আর আমি ওকে বলেছিলাম যে দেখো তোমার স্বপ্ন যদি মানে তারা হওয়ার হয় তাহলে তারা আকাশে থাকে, আর আকাশে যারা ওড়ে অ্যাস্ট্রোনটরা প্রচুর পরিশ্রমী হয়। তো তুমি যখন ওইটা চাইছো তখন তোমাকে ছুটতে হবে, তুমি গতানুগতিক জীবন তো চাইছো না, তাহলে তোমাকে অনেক ছুটতে হবে, তো তুমি ছোট। আর সেই সময়টা ওর স্ট্রাগলের সঙ্গে আমি চেষ্টা করেছি ওর মতন করে ওর পাশে থাকার, এইটুকু যে ওকে কোনো রকম ট্রাবল না দেওয়া, সেগুলো চেষ্টা করেছি। তো ওর শুরু হলো অনেক স্ট্রাগলের পর, যখন ওর প্রথম ছবি হলো সাগর বন্যা, মানে আমার এখনো মনে আছে যে আমি হলে গিয়ে যখন স্ক্রিনে ওই নামটা এলো পরিচালনা পার্থসারথী জোয়ারদা, তখন আমি প্রচন্ড মানে খুব কেঁদে দিয়েছিলাম।
মানে আমার তখন আবেগ যে এত কষ্টের ফল এর নামটা। হ্যাঁ, আর মনে আছে যে কলকাতায় এসেছিলাম শুধুমাত্র ওই বড় বড় হোর্ডিং দেখতে, রাত্রিবেলা করে কলকাতাতে ওই নেমে নেমে শুধু হোর্ডিং গুলো দেখতাম আর ভাবতাম আচ্ছা হোর্ডিংটা পড়লো। হ্যাঁ, না তখন আমার হাজবেন্ড ভাবেনি, ওর স্বপ্নটা পূরণ হয়েছে, ঈশ্বর ওর স্বপ্নটা পূরণ করেছে। তখন না আমার এমনিতে না আমিত্ব বোধটা একটু কম, মানে আমি আমার ব্যাপারটা একটু ছোট থেকে কম আছে। আমি ওইটা ভেবেছিলাম যে ওর স্বপ্নটা পূর্ণ হলো, এবং কোথায় যেন একটা মনে হলো আমি একটু বোধহয় জিতে গেলাম, যে আমি ওটাই তো ব্যাপার যে আমার মানুষটাই এটা জিতে গেলাম। কোন জায়গাটায় যে সবাই ওকে এত আন্ডার এস্টিমেট করতো যে কেন দেবে, পাড়ার লোকেরা অনেক মানে টন্ট টিটকারি আমাদের শুনতে হয়েছে। তখন রাস্তা দিয়ে হেঁটে গেলে তখন অনেক টন্ট শুনতে হতো যে সবাই ডিরেক্টর হয়ে গেছে, এরকম টন্ট হতো। ওকে যখন বলতাম ও বলতো যে এগুলো নিয়ে মাথা ঘামিও না, এখনো তো আমি কিছু করিনি, আমি যদি কোনো প্রমাণ যখন হবে তখন সবাই চুপ হয়ে যাবে। ও একটু মানে ওই রকম, তো আমি একটু তখন রেগে যেতাম, বলতাম কেন বলছে এরকম। তো ধীর স্থিরটা ও বেশি। এখন ওইটা একটা মনে হয়েছিল যে সবাই যখন বলছিল যে ও কিছু পারবে না, কেন ওকে ছবি করাবে, সেটা ও পারলো। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, আজও কৃতজ্ঞ। আমি প্রতিদিন অনেকবার কৃতজ্ঞতা জানাই আমি। তারপরে তো আমার কাজের একটা সুযোগ এলো, মানে দুজনেরই স্বপ্ন পূরণের রাস্তা। আমার না জানো সত্যি কথা বলতে আমার স্বপ্ন কখনোই এটা ছিল না। আমি মিউজিক ডিরেক্টর হব এবং স্বপ্ন আমি দেখার সাহসও পাইনি, আমার ভাবনাতেও আসেনি। এই জন্যই আমি খুব বিশ্বাস করি যে আমরা কি ভাবছি আর উপরওয়ালা অন্য কিছু ভাবেন আমাদের জন্য। আমি না সত্যি এখনো আমার কাছে খুব মানে অবাক লাগে যে আমি মিউজিক ডিরেক্টর কি করে হয়ে গেলাম, কবে হয়ে গেলাম, এরকম আমার একটা মনে হয়। আমার এটা সত্যি কথা, আমি কখনো কিন্তু এটা স্বপ্ন দেখিনি। কি এটা নিয়ে কোনো মানে মনে মনে ইয়ে আছে যে আমি এরকম হতে চাইনি, হয়ে গেলাম? না, আমি বরঞ্চ ভীষণ গ্রেটফুল ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর, আমি তো আমার জন্য আমি শুধু ওর কথা বলতাম, তুমি তার সাথে সাথে আমাকেও এরকম একটা কর্মজগতের মধ্যে, হ্যাঁ, এবং এত সম্মানিত একটা জার্নির মধ্যে তুমি আমাকে এনে দিলে, এর জন্য তোমার কাছে আমার অনেক কৃতজ্ঞ। আমি অনেক মানুষের কাছেও, মানে যারা না থাকলে হতো না, পেছন থেকে আমাকে বললাম মুকেশ অরোরার কথা, স্যারের কথা, স্যার না থাকলে তো আমাকে বিশ্বাস করে স্যার কাজটা করেছিলেন বলে আমি করতে পেরেছি। আমার হাজবেন্ড নিজে যখন আমি বলেছিলাম না আমি যেহেতু না মানে ওর কাজ করতে গেলে না আমার খুব চাপ বেশি, আমি অন্য ডিরেক্টরের কাজ করলে আমার চাপ অনেক কম লাগে। ও বোধহয় মানে যখন আমি আমার হাজবেন্ডের কাজ করি তখন ও বোধহয় বেশি চুজি হয়ে যায় যে এটা হচ্ছে না ওটা করো, মানে ভীষণ ভাবে কঠিন। হ্যাঁ, আর আমি বিশ্বাস করবে না, আমি এখনো যখন ওর কাছে গান প্রেজেন্টেশন যখন আমার থাকে আমার না খুব টেনশন হয়, কারণ আমি জানি এই ধরবে, আমাকে বলবে না, আর ও খুব খারাপ ভাবে বলে না 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 একদম ভালো হয়নি, একদম ভালো হয়নি, ফেলে দাও ওটা, এরকম ভাবে বলে আর কি। তো সেই জন্য ওর কাছে আমি কৃতজ্ঞ। ওর কাছ থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক পড়াটা শিখেছি। ব্যাকগ্রাউন্ড যখন আমি আমার কাজ জীবনে আমি মানে শুরু করেছি 2004 সালে, সেটা কিন্তু আমি আবহ সঙ্গীত দিয়ে। মিলন ভৌমিক সেই সুযোগ দিয়েছিলেন, ওনার ছবিতে আমি আবহ সঙ্গীত করে এসেছিলাম। তো এই আবহটা করতে গিয়ে কিভাবে মানে স্কোর কি করে হবে সেটা তো আমাকে শেখাতে পারবে না, সেটা অত মিউজিক্যাল নন, কিন্তু কিভাবে মানে ভাববো কি কার পরিস্থিতিতে কোন ভাবনার থেকে আমাকে ভাবতে হবে যে এখানে মিউজিক হবে, এখানে মিউজিক হবে, এখানে মিউজিক হবে, সেগুলো কিন্তু আমাকে আমার হাজবেন্ডের কাছ থেকে শেখা। এবং প্রদীপ চক্রবর্তী আমার মানে আমার এই প্রফেশনের গুরু, যিনি আমাকে খুব মানে বকাবকি করে কখনো কখনো মানে কি বলবো খুবই রাগের চোটে মানে ডায়েরি ছুড়ে ফেলে দিল, কিচ্ছু হবে না তোমার, এরকম, কিন্তু আলটিমেটলি উনি আমাকে অনেক হেল্প করেছেন, শিখিয়েছেন। তার কাছে সুদীপ দা
আমাদের নৈহাটিতে সুদীপ্ত বিশ্বাস আমাকে ভীষণ হেল্প করেছেন। দাদার স্টুডিওতে গিয়ে আমি তখন নৈহাটিতে থাকতাম, তখন দাদার স্টুডিওতে গিয়ে বাড়িতে বসে বসে আমি কাজ করতাম। ওগুলো আমার একটা শেখা, দাদার অনেক অভিজ্ঞতা তো শিখতাম। খুব যত্ন করে দাদা আমাকে শেখাতো। অনেকে আমাকে খুব সাহায্য করেছে, হেল্প করেছে। আসলে এই যে সকলকে সাথে নিয়ে বেড়ে ওঠা, নিজের একটা পরিচিতি তৈরি করা, এইখানে স্যাটিসফ্যাকশন কতটা? পুরোটাই। আমার মনে হয় না যে কেউ একা কিছু করতে পারে, একদমই সেটা তাই। তুমি যে কোনো কাজ করবে তোমার কিন্তু হেল্প লাগবে। সকলে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকে পরিপূরক। কেউ ডিমান্ড করতে পারে না যে আমি হচ্ছি মানে আমি একাই সব করতে পারি। আর আমরা দায়বদ্ধ আমরা। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ আমাকে যেভাবে হেল্প করেছে, আমি এরা না থাকলে, এরা হেল্প না করলে, এমনকি আমার কাছে ধরো এখন আমার কাছে যে দিদি থাকে, যে দিদি আমাকে সাহায্য করছে, সেই দিদি না থাকলেও কিন্তু আজকে আমি অনেক কাজ করতে পারি। তার উপর ফেলে সংসারটা, আমি আমার ওই ছোট বাচ্চাটা প্রিন্সকে ফেলে আমি কিন্তু বেরিয়ে যাই, দিদি আমি কাজে যাচ্ছি, দিদি একা সামলায়, তাহলে আমার এই কাজটা কি দিদি ছাড়া সম্ভব হতো? এবার ধরো যখন আমি নৈহাটিতে কাজ করতাম, উত্তম বলে আমার ছেলে, আমি ওকে আমার ছেলেই বলি, বড় ছেলেই বলি, ও 7 বছর বয়সে আমার কাছে ওর মা দিয়েছিল, সেই থেকে আমার কাছে মানুষ। ও যদি না থাকতো, মায়া বলে আমার মানে ওরা কিন্তু এই মায়া বলছি, ও আমার কাছে যখন আসে তখন ও 7-এ পড়তো, আজকে ওর মেয়ে কিন্তু 9-এ উঠলো। তো এখানেও কিন্তু ও এসে মেয়ে নিয়ে থেকে যায়, বলে এটা বাপের বাড়ি। মানে আমি কিন্তু সবার সাথে এইভাবে এরকম ভাবে চলি। হ্যাঁ, আসলে কি এই যে ছোট ছোট সাহায্যগুলো, এই যে ছোট ছোট ভালো লাগা, এইগুলোকে নিয়েই একটা বড় কিছু তৈরি হতে পারে। একদম। আমার ভাইয়ের বউয়ের কথা না বললেও হবে না, মানে ও আমাকে এত সাহায্য করে সর্ববিষয়, মানে শুধু এই নয় যে মানে আমি নৈহাটিতে চলে গেলাম কিবোর্ড নিয়ে, ওখানে গান তৈরি করছি, ওখানে বসে ও মাথার কাছে জলটা পর্যন্ত রেখে যায় যে দিদির কষ্ট হবে, বা আমার যে কোনো পরিস্থিতিতে ও আমার পাশে এত থাকে, আমার ভাই বউ, মানে ভাবা যাবে না। তাহলে বলো আমি কি একা কিছু করতে পারা সম্ভব? একা সম্ভব না, কেউ পারে না। মার কথা না বললে নয়, ছোটবেলা থেকে আমার মা ট্রেনে করে আমাকে কলকাতায় নিয়ে আসতেন গান শেখাতে, এবং সেই বৃষ্টি বলো, ঝড় বলো, গরম রোদ, মা কিন্তু মার একটাই ছিল, গানটা শিখতে হবে তোকে। মা ভিজতে ভিজতে আমাকে নিয়ে আসতো। মার এই যে মানে অক্লান্ত পরিশ্রম আমার পেছনে, মা আমার পেছনে যতটা এফোর্ট দিয়েছে, ততটা এফোর্ট কিন্তু মা আমার বোনের পেছনে মাকে দিতে হয়নি, মানে দেয়নি কিন্তু কেউ। আমার পেছনে আমার মা প্রচুর এফোর্ট দিয়েছেন আমার গানটা যাতে হয়। আমি আমার মাকে খুব জ্বালিয়েছি, ভীষণ বেয়াদব ছিলাম অ্যাকচুয়ালি। আমি পড়াশোনায় মন ছিল না, পরীক্ষার আগে আমি হয়তো পড়তে বসতাম না, ঘুমিয়ে পড়তাম, মা ধরে দিত আচ্ছা করে, মানে মাকে আমি খুব জ্বালিয়েছি অ্যাকচুয়ালি। আমি ভীষণ দুষ্টুমি করেছি বলতে গেলে। তো যাই হোক, মার কথা না বললেও নয়, তো এরকম সবারটাই বলতে হবে। আবার ধরো যখন বিয়ে করে গেলাম, তখন আমার হাজবেন্ড একদমই স্ট্রাগলার, তখন স্ট্রাগল করছে সে, তখন কোনো রোজগার নেই তার। তখন শ্বশুর শাশুড়ি আমার দায় বহন করেছেন, তাদের কাছেও আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি সকলের প্রতি কৃতজ্ঞ ভীষণ ভাবে।